প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি যথারীতি আর রাজিব জামান। দর্শক, আপনারা জানেন ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করে থাকি এবং সে সাথে জানেন আপনারা যে করোনা ভাইরাস পরিস্থিতিতে আসলে বেশিরভাগ সময় আমাদের কথা বলতে হয় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে, সচেতনতা নিয়ে, এবং সাম্প্রতিক সময় আমরা সকলেই অবগত আছি সারা বিশ্বব্যাপী কিন্তু আবারও সংক্রমণের হার বেড়ে গেছে, মৃত্যুর হারটাও বাড়ছে। তার সাথে সাথে ইউরোপ আমেরিকার অবস্থানটা আমরা জানি যে আরও ভয়াবহ রূপ নিতে পারে। সব দেশের সতর্ক অবস্থান রয়েছে। এর মাঝে ভ্যাকসিনের দৌড়ে বিশ্বের যে এগিয়ে চলা বেশ সুখবর রয়েছে। প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ইতিমধ্যেই ভ্যাকসিন অনুমোদন দিয়ে দিয়েছে, অন্যান্য দেশও প্রায় অগ্রগতির দিকে রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে সংক্রমণের মাত্রা যেমন বাড়ছে, পরীক্ষার হারটি যেন বাড়ানো যায় সেটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। সেটিও সর্বশেষ আমরা দেখলাম যে আমাদের দেশের 10টি জেলায় বিনামূল্যে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা শুরু করেছে সরকার, যেটি বলছেন যে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং সেই সাথে সাথে সচেতনতার জায়গা, করণীয়, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এই ভ্যালি ২১ রাতের আজকের আলোচনায়। এবং এসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞান ও শিক্ষাবিদ, এবং ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান, ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমরা আলোচনা শুরু করব আমাদের স্টুডিও থেকে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী স্যারের কাছ থেকে। স্যার, প্রথমেই যে বিষয়টি অনেক বেশি সারাদিন ব্যাপী আলোচনা হয়েছে যে যদিও আপনাদের সিদ্ধান্ত অনেক আগে দিয়ে দিয়েছিলেন যে অ্যান্টিজেন টেস্টের বিষয়, দেরিতে হলেও আমরা দেখছি যে 10টি জেলায় আজকে একযোগে আসলে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গটি দিয়ে যদি আজকে আলোচনা শুরু করেন। আমি সর্বপ্রথমেই অভিনন্দন জানাবো স্বাস্থ্য মন্ত্রণালয়কে, যে একটু বিলম্বে হলেও বা যে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে যে পরামর্শটি দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হচ্ছে এবং আজকে 10টি জেলাতে এটি শুরু হচ্ছে। এই বিশেষক্ষণে এটি বেশ একটি গুরুত্ব বহন করে, কারণ আমরা আবার দেখছি যে সংক্রমণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সময়ে টেস্টের সংখ্যা বৃদ্ধি ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই এবং টেস্টের সংখ্যা বৃদ্ধি এবং সেটা সুলভ করা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে অ্যান্টিজেন টেস্ট অনেক গুরুত্ব বহন করে এবং এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ। এই ক্ষেত্রে আসলে এটি ইতিবাচক এই কারণে যে সংক্রমণের যত মাত্রা বাড়বে তত বেশি অ্যান্টিজেন টেস্টের কিন্তু নির্ভরযোগ্যতা বাড়ে। আবার এইটি কিন্তু এক ধরনের স্ক্রিনিং টেস্ট, যেটি টেস্টটা হচ্ছে যে আমার আরটিপিসিআর এর কিন্তু এটি বিকল্প নয়। আবার কাজে এই ধারণা যেন আবার না হয় যে যেখানে আরটিপিসিআর নেই সেই সব জেলাগুলোতে প্রথম দেওয়াটা যুক্তিসঙ্গত, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার একদমই কোনো শিথিলতা করা উচিত নয় যে সব জায়গাতেই দেশের প্রত্যেকটা অঞ্চলেই আরটিপিসিআর টেস্টও থাকতে হবে, কারণ এই টেস্ট দুটি পরস্পরের পরিপূরক। এটি কিন্তু একটি আরেকটির যে রিপ্লেসমেন্ট যেটাকে বলি সেটা নয় কিন্তু। কেমন? কারণ হচ্ছে যে এই দুটো টেস্টই যদি আরটিপিসিআর তা না থাকে তাহলে কিন্তু যেগুলো বিশেষ করে নেগেটিভ হবে, কারণ এখানে সেই সম্ভাবনা রয়েছে অ্যান্টিজেন টেস্টে, আমি এ বিষয়ে আরও বিশদভাবে যাব সময় পেলে, তবে সেগুলোকে যাদের উপসর্গ রয়েছে তাদেরকে কিন্তু আবার আরটিপিসিআর দিয়ে নিশ্চিত করতে হবে। তাহলে আমার যদি পঞ্চগড়ে হয় আর রংপুরে পাঠাতে হয় আরটিপিসিআর, তাহলে ওই শতাংশ মানুষ আরটিপিসিআর নেগেটিভ, অ্যান্টিজেন নেগেটিভ হবে, তাদের জন্য কিন্তু আবার ভোগান্তি। তো অ্যান্টিজেন টেস্টের প্রচুর সুবিধা রয়েছে, এটি অত্যন্ত দ্রুত, অত্যন্ত সুলভ, বিশেষ করে এটি যেখানে যে হাসপাতালে বা যে প্রতিষ্ঠানে খুব দ্রুত ভর্তি দরকার, অপারেশন দরকার, কিংবা একটি টেস্ট করা দরকার, একটা এন্ডোস্কোপি করা দরকার, সেই সব জায়গাতে খুব দ্রুত করলে যাদের পজিটিভ পাওয়া যাবে প্রায় সুনিশ্চিত যে সেটি পজিটিভ হবে। তবে এখানে বেশ কিছু বৈজ্ঞানিক যেটাকে বলা হয় পন্থা অবলম্বনের বিষয় রয়েছে, যেটি আবার পরবর্তীতে সময় পেলে আমি বলবো। কিন্তু সাধারণত এটিতে ফলস পজিটিভ হওয়ার, যদি সঠিকভাবে সঠিক বিজ্ঞান ভিত্তিক পন্থায় করা হয় তাহলে ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব কম, ক্ষীণ। সুতরাং আমরা নির্ভরযোগ্যতার সঙ্গে সেটিকে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটির মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন পিক ছিল এখানে আমরা কিছুটা ট্রেন মিস করার মতো হয়ে গেছে।
যখন এর যে মাত্রাটা অনেক মাত্রা বেশি ছিল সংক্রমণের। তখন এটি আরো বেশি জরুরি ছিল। জি, জি। তারপরে আবার যেহেতু বাড়ছে, এটির মানে প্রয়োজনীয়তা আবার বাড়ছে। জি, আপনার কাছে আমরা বিশদভাবে আবারও জানতে চাইবো। তার আগে অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমানের কাছে একটু যেতে চাই। দর্শক, আমরা সংযুক্ত হচ্ছি অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব আব্দুর রহমান, আপনি শুনছিলেন প্রথমে অ্যান্টিজেন টেস্টের বিষয়টির অগ্রগতি নিয়ে কথা বলছিলাম আমরা, সে বিষয়ে আপনি একটু যদি মতামত দেন। ধন্যবাদ আপনাকে। যেটা প্রফেসর লিয়াকত আলী বললেন, আসলে এই অ্যান্টিজেন টেস্ট এটা শুরু হওয়াটা আসলে অনেক সময় আমরা ক্ষেপণ করে ফেলেছি। আমি মনে করি যে এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। যদিও এই সিদ্ধান্তটি আসলে প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জুন মাসেই এই ধরনের একটা সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পারি। পরবর্তীতে অগাস্টে এটা হয় এবং অক্টোবরের দিকে এটা বলা হয় যে 2 লাখ কিট বাংলাদেশে সংগ্রহ করা হবে অ্যান্টিজেন টেস্টের জন্য। এটা নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। তো অ্যান্টিজেন টেস্টে আমরা আজকে জানতে পারলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আজকে অনলাইন একটা প্রোগ্রামের মাধ্যমে জানতে পারলাম যে 10টি জেলায় বাংলাদেশে, বিশেষ করে যেসব জেলায় আরটিপিসিআর করার মতো সুযোগ খুব একটা বেশি নাই, আমার মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে সেই জেলাগুলোতেই হয়তো দেওয়া হয়েছে আমি মনে করি। তবে এটা মনে রাখতে হবে যে আরটিপিসিআর টেস্ট হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যান্টিজেন টেস্ট, যেটা প্রফেসর লিয়াকত আলী বললেন যে অ্যান্টিজেন টেস্ট এটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আরটিপিসিআর হচ্ছে এখন পর্যন্ত যে টেস্টগুলো করোনা ভাইরাসের জন্য বেরিয়েছে তার ভিতর আরটিপিসিআরই হচ্ছে সবচেয়ে ভালো টেস্ট এবং ডায়াগনোসিসের জন্য সেটাকে বিশ্ব স্বীকৃতি। আপনি জানেন যে অ্যান্টিজেন টেস্টটি আসলে কিন্তু প্রথমে এফডিএ অ্যাপ্রুভ করেছিল মে মাসের 9 তারিখে। এফডিএ তে অ্যাপ্রুভ হয়, পরবর্তীতে জাপানে মে মাসের 14 তারিখে এটা অ্যাপ্রুভ করা হয়। এবং এই অ্যান্টিজেন টেস্টের কতগুলো সুবিধা আছে যেটা কিন্তু প্রফেসর লিয়াকত আলী বলেছেন যে এটা অল্প সময় 20 থেকে 30 মিনিটের ভিতরে আমরা এটা রেজাল্ট পেতে পারি। আমাদের দেশে যেখানে আরটিপিসিআর এর টেস্টের রেজাল্ট পেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ইউজুয়ালি আরটিপিসিআর এর টেস্টের রেজাল্ট 2 থেকে 5 ঘন্টার ভিতরে সাধারণত এটা পাওয়া সম্ভব, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে ল্যাবের সংখ্যা কম ছিল এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টকে 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো সেই অবস্থা থেকে এই অ্যান্টিজেন টেস্ট যদি চালু হয়, আমি মনে করি যে সেই অবস্থা থেকে অনেকটাই উত্তরণ ঘটবে। তবে একটি বিষয় মনে রাখা দরকার যে অ্যান্টিজেন টেস্ট কিন্তু বলা হয়েছে যে এটা 50 থেকে 84% পর্যন্ত এটা সঠিক রেজাল্ট দেয়। তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে যেটা প্রফেসর লিয়াকত আলী বলেছেন যে এখানে মানে ফলস পজিটিভ খুব একটা হয় না। এটা সিডিসি থেকে বলা হয়েছে যে এখানে ফলস পজিটিভের মাত্রা তেমন একটা নাই। এদিক দিয়ে মোটামুটি নিশ্চিত থাকা যায় যে যাদের এখানে পজিটিভ আসবে তারা আসলেই পজিটিভ, আর যাদের এখানে ফলস নেগেটিভ আসতে পারে। সুতরাং ফলস নেগেটিভ যদি কারোর আসে এবং তারপরেও যদি মনে হয় যেন তার করোনার সিমটমস আছে বা করোনা ভাইরাস আক্রান্ত বলে মনে হয়, সেক্ষেত্রে সেই পেশেন্টকে আমরা কিন্তু আরটিপিসিআর এর জন্য পাঠিয়ে দিতে পারি। তাতে করে আমাদের হচ্ছে কি এখানে অনেক ধরনের আরটিপিসিআর এর উপর চাপ অনেকটা কমে আসবে এই অ্যান্টিজেন টেস্ট ব্যবহার করার কারণে। এটা অবশ্যই সরকার এটা ফ্রি দিচ্ছে এবং এটা কষ্ট খুবই কম, আর এটা দ্রুত সময়ের ভিতরে এটা যেহেতু রেজাল্ট পাওয়া যাবে। যদি কোনো পেশেন্ট দেখা যায় যে সিমটমস আছে, তাকে কোনো নিকটবর্তী আরটিপিসিআর কেন্দ্রে পাঠিয়ে দিয়ে দ্বিতীয়বার টেস্ট করার প্রয়োজন হলে সেটা করা যেতে পারে। তবে এখান থেকে যদি আমরা 60 বা 50% যদি আমরা রেজাল্ট পেয়ে যাই, তাহলে অন্ততপক্ষে আরটিপিসিআর এর উপর চাপ অনেকটা কমে যাবে। তো আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের জন্য যে জি, দেরি তো হলে একটি ভালো সিদ্ধান্ত। আপনার কাছে আসবো আমরা আবারও একটু অধ্যাপক ডক্টর লিয়াকত আলী স্যারের কাছে যেতে চাই। স্যার, এই যে অ্যান্টিজেন টেস্ট পদ্ধতিটি আমরা যদিও গণমাধ্যমে দেখছি যে খুবই সহজ একটি পদ্ধতি, খরচ, সময় এবং যে পার্সেন্টেজ যে রিলাই করার মতো, এই জায়গাগুলো আসলে একটু যদি আপনি আরো যোগ করেন বিস্তারিত। হ্যাঁ, মানে যেটি অধ্যাপক আব্দুর রহমান সে বললেন যে এর 50% থেকে 84% এই যে নির্ভরযোগ্যতার বিষয়টি, এটি অত্যন্ত আপেক্ষিক একটি বিষয়। আসলে এটি নির্ভর করে যে আমরা কিভাবে ব্যবহার করছি। তো এই জন্য এই টেস্টটা হচ্ছে একটা স্ক্রিনিং টেস্টের মতো। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন আমরা যখন একটা ব্যস্ত এয়ারপোর্টে যাচ্ছি, তখন আমাদের ব্যাগেজগুলো প্রথমে যে স্ক্রিনিং হচ্ছে একটা এক্সরেতে, এটা কিন্তু খুব দ্রুত স্ক্রিনিং হয়ে যাচ্ছে, আমাদের বডি চেক হচ্ছে না বা অন্যান্যভাবে খুব হ্যান্ড ব্যাগেজগুলো অত ডিটেলে খুলে দেখা হচ্ছে না। কিন্তু প্রথমে কিছু জিনিস কিন্তু ধরা পড়ে যায়, এটাকে বলে স্ক্রিনিং। কিন্তু পরে কনফার্মেটরি হয় কখন? যখন আমরা প্লেনের গেটে গিয়ে আবার চেকিং হয়।
তো এইটা হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট, অ্যান্টিজেন টেস্টটা। যখন অনেক সংক্রমণ থাকবে এটা কিন্তু আসলে অনেক সুবিধা দিবে, কিন্তু এখানে কিন্তু ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যেটা শুনলাম, আমরা দেখছি গণমাধ্যমে, এটি একটি খুব সহজভাবে একটা কার্টিজ বা একটা স্ট্রিপের উপরে ধরুন অ্যান্টিবডি পেস্টেড থাকে এবং সেখানে অ্যান্টিজেনটা সেখানে ধরা পড়ে। আমাদের সোয়াব কিন্তু স্যাম্পল কিন্তু একই, নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব অথবা নেজাল সোয়াব থেকে করতে হবে। এখন ধরুন এই যে পদ্ধতিটা সহজ হলেও এখানে ফলস পজিটিভ যে শব্দটা বলা হচ্ছে, সাধারণত এফডিএ থেকে যে নীতিমালা, সেই নীতিমালা অনুসরণে আমরা ডিজিডিএতেও এই একই নীতিমালা অনুসরণ করেছি যে 80% হতে হবে সেন্সিটিভিটি ন্যূনতম এবং স্পেসিফিসিটি একদমই প্রায় 100-র কাছাকাছি, 95-এর উপরে। কিন্তু এখানে রহস্যটা হচ্ছে যে যদি আপনার কোনো জনগোষ্ঠীতে সংক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে আমরা শুধু সেন্সিটিভিটি স্পেসিফিসিটি দিয়ে আসলে এটা জাজ করি না। যে সংক্রমণের মাত্রা যদি বেশি থাকে তাহলে এটাকে বলা হয় পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আমি এর টেকনিক্যাল ডিসকাশনে না গিয়ে বলছি, যদি সংক্রমণের মাত্রা কোনো জায়গাতে ঘনত্ব অনেক বেশি থাকে তাহলে 98% যদি স্পেসিফিসিটি অর্থাৎ পজিটিভের ভুলের মাত্রা যদি মাত্র 2% থাকে, এখানে যদি 10% যেটাকে বলা হচ্ছে যে শনাক্তের হার থাকে বা পজিটিভ রেট থাকে, তাহলে 80% সেন্সিটিভিটি আসবে। অর্থাৎ সোজা কথা হলো, যদি বেশি সংখ্যায় রোগী থাকে তাহলে ভুলের মাত্রা অনেক কম থাকবে, কিন্তু যদি বেশ কম সংখ্যায় যত রোগী থাকতে শুরু করবে ভুলের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে, গ্র্যাজুয়ালি না। সুতরাং এখানে আমাদের প্রথম জানা দরকার, যারা এটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের যেসব স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারি যেসব সংস্থা এটির দায়িত্বে রয়েছেন, তাদেরকে বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে। আমরা যদি মনে করি যে যেখানে আরটিপিসিআর নাই প্রত্যন্ত অঞ্চলে দিয়ে দিলাম, সেখানেই সবচেয়ে ভালো, এটা সুবিধা, মানুষের কাছাকাছি গেল, কিন্তু এমন হতে পারে সেখানে সংক্রমণের হার যদি 1% হয়, 1/1, তাহলে এমন হতে পারে যে 70% ফলস পজিটিভ কেস চলে আসতে পারে। এই ধরনের ভুলের মাত্রা বেড়ে যেতে পারে। কিন্তু এই জায়গাটিতে আমাদের ঢাকা শহরে যেখানে সবচেয়ে বেশি ঘনত্ব, ঢাকা বিভাগে মৃত্যু বেশি হচ্ছে, সেখানে হয়তো অ্যান্টিজেন টেস্টের ভুলের মাত্রা 10% নেমে আসবে। যেখানে ঘনত্ব বেশি সেখানে ভুলের মাত্রা বেশি। এটি হচ্ছে বিজ্ঞানসম্মত একটি হিসাব, যেটাকে আমরা বলি পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এটা ছাড়া সেই জন্য যারা বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন তাদেরকে খুব সঠিকভাবে প্রত্যেকটা অঞ্চলে আমাদের এখন ম্যাপিং দরকার, যে কোথায় আসলে সংক্রমণের মাত্রা কত এবং সেখানে তাহলে কোন টেস্ট প্রযোজ্য, অ্যান্টিজেন টেস্ট ওখানে কতটা প্রযোজ্য, কতটা নির্ভরযোগ্য, এটি কিন্তু ম্যাপিং লাগবে। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমরা সারা দেশব্যাপী সঠিক টেস্টের মাধ্যমে সঠিক পদ্ধতি ফলো করে অনুসরণ করে আমরা এখনো সংক্রমণের সত্যিকার মাত্রা, ওই যে টেস্ট করলাম তার পজিটিভিটি, ওটা হলো শনাক্তের হার, হলো পজিটিভিটি রেট, কিন্তু যেটাকে আমরা বলি প্রেভ্যালেন্স অর্থাৎ সত্যিকার যে সংক্রমণ, সেটি করতে গেলেও কিন্তু সেরো প্রেভ্যালেন্সও লাগবে, অ্যান্টিবডি টেস্ট লাগবে, নানানভাবে কিন্তু প্রেভ্যালেন্স বের করতে হবে। অ্যান্টিজেন টেস্টের সঠিক ব্যবহারে এই ব্যাপারগুলো, যেটাকে আমরা বলি এপিডেমিওলজিক্যাল, ক্লিনিক্যাল, রোগীর হিস্ট্রি, এগুলো মনে রেখে কিন্তু কাজটা করতে হবে। আরেকটি বড় ব্যাপার আমাদের দেশে, আপনারা জানেন অন্যান্য ল্যাবরেটরি টেস্টের জন্য এই ল্যাবে এক টেস্ট, ওই ল্যাবে এক রেজাল্ট, এই ল্যাবে এক রেজাল্টের ভোগান্তির শেষ নেই। আরটিপিসিআরও এই ধরনের ঘটনা অত্যন্ত উচ্চ পর্যায়ে ঘটেছে। অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা সাংঘাতিক ব্যাপার, যে আমরা স্যাম্পল কালেকশন থেকে, আমরা বলি প্রি অ্যানালিটিক, ল্যাবরেটরিতে যখন করছে তখন অ্যানালিটিক, সেখানে যদি সংক্রমণ আসে বাইরে থেকে তাহলে কিন্তু ফলস পজিটিভ আসবে। এই ফলস পজিটিভ হলে কিন্তু রোগীর, তখন দেখা গেল একটা রোগীর এই মুহূর্তে অপারেশন দরকার, হার্ট ডিজিজ, ফলস পজিটিভ, তার কিন্তু টেস্ট হলো না। কারণ যেটা আপনার আরটিপিসিআরে অনেক বায়োসেফটি ল্যাবে গিয়ে ওটা অ্যানালাইজ করা হয়, এটা কিন্তু সাথে সাথে করা হচ্ছে। ওখানে যদি বাতাস থেকে বা আপনার কাপড় থেকে বা আপনার গ্লাভস থেকে সংক্রমণ আসে তাহলে কিন্তু তখনই ফলস পজিটিভ। ঘটনাটা দেখুন, সেই রোগীর কিন্তু সাথে সাথে চিকিৎসা হচ্ছে না, তার একটা কি বলে অপারেশন হচ্ছে না, একটা সিজারিয়ান সেকশন হচ্ছে না। সেই জন্য আমি অনুরোধ করব যে এইখানে কোয়ালিটি কন্ট্রোল, মান নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থাপনা লাগবে এবং মনিটরিং লাগবে। ট্রেনিং দিয়েই শুধু হবে না, এই জায়গাগুলোকে আমাদেরকে খুব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। সুতরাং সহজভাবে, সহজ টেস্ট, সুলভ মূল্য
তার জন্য সহজে করা যাবে এই কথা না গণহারে ভেবে করলাম কিন্তু একেবারে, গণহারে করা যাবে না। সেটি মূল্যায়ন করতে হবে, কোয়ালিটি যেন অবশ্যই Exactly, ভালো থাকে। এটা লাগবে। আমরা আবার একটু ডক্টর এস এম আব্দুর রহমানের কাছে ফিরতে চাই। ডক্টর রহমান, আপনি শুনছিলেন যে অবশ্যই এটি যেমন একটি ভালো খবর, কিন্তু আমাদের যে পদ্ধতি, বৈজ্ঞানিক যে পদ্ধতি রয়েছে সেটি খুব শক্তভাবে নজরে রাখতে হবে। এবং স্যারও বলছিলেন যে আমরা আসলে সঠিক চিত্রটি যদিও আসলে আমাদের দেশে খুবই কঠিন, আমরা আসলে জোনাল জোন ভাগ করে অনেক কিছু বলছি, কিন্তু সেটি সম্ভব হয়নি, নানা সীমাবদ্ধতা আছে, সেটাই আমরা জানি। সেই সতর্কতার জায়গাটাই যদি আপনি আরেকটু কিছু যোগ করেন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমি মনে করি যে আমাদের দেশে এই আজকে যে শুরু হলো এই অ্যান্টিজেন টেস্ট, নিশ্চয়ই সরকারের একটা নীতিমালা আছে এবং কমিটিও আছে, এবং যে কমিটির পরামর্শ মাফিকই কাজ করবে। তবে আমি মনে করি যে এটা অবশ্যই যেখানে সংক্রমণের মাত্রা বেশি, যে জেলাতে মাত্রা বেশি, সেখানে অবশ্যই এই টেস্টটি রাখা দরকার। কারণ এই টেস্টের যে সুবিধাটি আছে সেটা আমরা আগেই বলেছি, যেহেতু আমাদের দেশে আরটিপিসিআর টেস্ট এটা খুব সহজে আমরা রেজাল্ট দিতে পারছি না, যে কোনো কারণে হোক দেরি হয়ে যাচ্ছে। আপনি জানেন যে আরটিপিসিআর টেস্ট করার জন্য মিনিমাম যে 3-4 ঘন্টা লেগে যায়, কারণ এখানে যে টেস্টটি করা হয় আরএনএ ডিটেকশন করা হয়, আরএনএ এক্সট্রাকশনের একটি ব্যাপার আছে, এক্সট্রাকশন করার পরে সেটা অ্যাম্প্লিফিকেশন, এর পরে সেটা ডিটেকশন, এই যে প্রসিডিওর গুলো, এই প্রসিডিওর করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগেই যেতে পারে। এবং তারপরে আমাদের এখান থেকে স্যাম্পল কালেকশন করা, সেগুলো রিপোর্ট দেওয়া, এগুলো নানান ধরনের ব্যাপার স্যাপার আছে, এবং যেটা আমরা জানি। তো সেক্ষেত্রে এই টেস্টটি যদি স্বল্প সময়ে খুব দ্রুততর সময়ে করা যায়, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেস্টের কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি অবশ্যই আরটিপিসিআর থেকে কম, কিন্তু স্পেসিফিসিটি কিন্তু আরটিপিসিআর তো হাইলি স্পেসিফিক, কিন্তু এটাও কিন্তু বলা হয়েছে যে সিডিসি থেকে বলা হয়েছে 99.2 থেকে 100% স্পেসিফিসিটি। তার মানে এটা কিন্তু ফলস পজিটিভ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেদিক থেকে যারা অন্ততপক্ষে যাদেরকে আমরা স্ক্রিনিং করতে পারবো, তাদেরকে যদি করে ফেলতে পারি, সেটা একটি ভালো বিষয় মনে করি। আর এটা অবশ্যই একটা গভর্নমেন্টের একটা পলিসি থাকতে হবে যে কোথায় এই টেস্টটির ব্যবহার করা উচিত হবে, বেশি হবে। যে জেলাতে হয়তো সংক্রমণের মাত্রায় নেই, সেখানে তো এই টেস্টটি ব্যবহার করার এখন প্রয়োজন নেই, সেটা অযথা অপচয় ছাড়া কিছু হবে না। কারণ অনেকেই হয়তো টেস্ট করতে আসবে, বা টেস্ট করতে যারা আসবে তাদেরকে টেস্ট করা যাবে, তাদেরকে করা যাবে না সিমটমস বিবেচনায়, সেই বিষয়টি অবশ্যই আমার মনে হয় যে আমলে নিয়ে এই টেস্টটি করতে হবে। কারণ আমরা যেটা জেনেছি যে সরকার 2 লক্ষ কিট নিয়ে আসবে, প্রথম ধাপে 2 লক্ষ কিট যদি নিয়ে আসে, এবং সেটার অবশ্যই সব ব্যবহার হওয়া উচিত। এটা এমনটি হওয়া উচিত না যে যে কেউ যাচ্ছে যে আমি একটু টেস্ট করে দেখি, যেহেতু ফ্রি এটা আমি করে ফেলবো, সেরকম যাতে না হয়, এটা অবশ্যই একটা নীতিমালায় থাকতে হবে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে যে সরকার বিশেষ করে আইডিসি তার 10টি জেলায় 10 জন ফিজিশিয়ান, 10 জন মেডিকেল টেকনোলজিস্ট এবং 10 জন স্ট্যাটিস্টিশিয়ানকে তারা ট্রেনিং দিয়েছে এবং ট্রেনিং দিয়ে পাঠিয়েছে। আমরা মনে করি যে সেটা অব্যাহত থাকবে এবং এটি আরো বৃদ্ধি পাবে। বিভিন্ন, বিশেষ করে ঢাকাতে যেহেতু এখনো শুরু হয়নি, যেটা প্রফেসর লিয়াকত আলী বললেন যে এটা ঢাকাতে অবশ্যই সংক্রমণের মাত্রা বেশি, এবং সেখানে যদি এটা শুরু করা যায় আরটিপিসিআর এর পাশাপাশি, তাহলে আমার মনে হয় যে এটা ভালো রেজাল্ট দিবে। আর পাশাপাশি একটি বিষয় আমি বলতে চাই যে এখানে অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি কিন্তু অ্যান্টিবডি টেস্ট আমাদের সেরো সার্ভিলেন্সের জন্য করা দরকার, যেটা প্রফেসর লিয়াকত আলী বলেছেন। কারণ আমরা জানি যে এখন সারা বিশ্বে ভ্যাকসিনের যে বিষয়টি, ভ্যাকসিন আমরাও হয়তো পাবো এবং সে বিষয়ে কথা হচ্ছে। তো ভ্যাকসিন কাদেরকে দিতে হবে, কাদেরকে দেওয়া যাবে না, সেই জন্য কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যান্টিবডি টেস্ট যদি হয়, কারণ আমরা এর আগে কিন্তু আইডিসিআর এর যে ফলাফল দেখেছি যে ঢাকা শহরে 45% করোনা আক্রান্ত হয়ে গেছে, ওনাদের একটা গবেষণায় বলেছেন। এবং বিশেষ করে স্লামে এটা 74% না 76% এরকম একটা কিছু হবে। তো সেটাই যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি অ্যান্টিবডি টেস্টটা না করি, তাহলে আমার মনে হয় যে এই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রেও সেখানে নির্ধারণ করা, বা আমাদের কতটুকু সংক্রমণ হয়েছে, বা আমাদের কর্মপন্থা এ বিষয়ে নির্ধারণ করা, অবশ্যই আমি মনে করি যে এই বিষয়টি জড়িত। অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, পাশাপাশি অ্যান্টিবডি টেস্টও খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করি। আপনার কাছে ফিরবো আমি আবার একটু, অধ্যাপক ডক্টর লিয়াকত আলী আপনার কাছে আসতে চাই যে আরেকটি বিষয় একটু যোগ করতে চাই যে অবশ্যই আমরা দেখছি যে অ্যান্টিজেন টেস্ট সারা দেশব্যাপী আলোচনা হচ্ছে, 10টি জেলায় করা হচ্ছে, পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা সরকার থেকে বলছেন। যে
কিন্তু কখন করবেন, কারা করবেন, সেটা কি যার ইচ্ছা সেই করবেন, লক্ষণ থাকলে করবেন, কতদিনের মাথায় করবেন, এই জায়গাগুলো আসলে আমরা ভাবছি। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত মনোযোগ দিতে হবে যাদের লক্ষণ রয়েছে, তারাই সবচেয়ে বেশি উপযোগিতা এ বিষয়ে যতদূর পর্যন্ত গবেষণার ফলাফল। তবে এটি একটা উইন্ডো রয়েছে যে এই সময়ের মধ্যে করতে হবে। সাধারণত সিমটম যেটা দেখা দেওয়ার 7 দিন হচ্ছে হাইয়েস্ট, কারণ আসলে 7 দিনের ভেতরে করতে হবে। 7 দিনের ভেতরে করলে বাইরে চলে গেলে এটার আসলে ভুলের মাত্রা অনেক বাড়তে থাকবে এবং ফলস নেগেটিভ হতে থাকবে। আর লক্ষণ পাওয়ার কতদিন? 7 দিন তো ওভার গেল, 3 থেকে 4 দিন এরকম একটা কথা। সবচেয়ে বেশি পিক হলো 3-4 দিনের জন্য, কিন্তু 7 দিন পর্যন্ত এটা ভ্যালিড টেস্ট। কারণ এখানে যেটা হয় প্রথম দিনই করাতে হবে এমন না, কারণ এটি হচ্ছে যে ভাইরাসের একটা প্রোটিন, কিছু প্রোটিনের অংশ ভাইরাসের যেটা থাকে, তার প্রোটিনের সাথে আসলে একটা সুনির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে মিশিয়ে এটার একটা রেজাল্ট হয় আর কি, যেটা মানে আমরা কার্টিজে বা যে মিডিয়াতে দেখছি। এবং এই ক্ষেত্রে দিন 7 পর্যন্ত সেই প্রোটিনটা, এটা অ্যাকচুয়ালি আরটিপিসিআর এর ক্ষেত্রে একই উইন্ডো রয়েছে। আরটিপিসিআরও কিন্তু যে কোনো সময় করলে যে হবে তা নয়। আরটিপিসিআর এ যদিও যে অ্যান্টিজেন আরএনএটা পরে অনেক দিন পর্যন্ত পজিটিভ পাওয়া যেতে পারে, কিন্তু মানে অনগোয়িং ডিজিজ, যে মানে রোগটা যে সক্রিয় রয়েছে তা কিন্তু প্রমাণ করে না। আপনার সেই আরএনএ কিন্তু লক্ষ কোটি বছরও থেকে যেতে পারে। হ্যাঁ, এবং এই আমরা যে অনেক সময় প্যালিয়েন্টোলজি করছি, যে পুরাতত্ত্ববিদ্যা থেকে কত বছর আগে জীবনের উৎপত্তি হয়েছিল ইত্যাদি ইত্যাদি, এই কোনো একটা বিষয় কত দিনের পুরনো, এগুলো কিন্তু ওই পুরনো দিনের ডিএনএ, আরএনএ, ডিএনএ থেকে কিন্তু শনাক্ত করছে এখন। কাজেই আরএনএ পাওয়া মানেই কোনো শরীরে, মানে আরটিপিসিআর পজিটিভ পাওয়া মানেই যে তার রোগ রয়েছে, সেটা সক্রিয় রোগ রয়েছে তা প্রমাণ করে না। কারণ আরএনএ তো নিজে রেপ্লিকেট করে না। ভাইরাসটা যদি মরে যায়, সক্রিয় না থাকে, যেটাকে আমরা বলি নিষ্ক্রিয় থাকলে তো তাহলে আরএনএ থেকে কোনো লাভ নেই। তো ঘটনা হচ্ছে আরটিপিসিআর এর জন্য কিন্তু এটি প্রযোজ্য। ওর উইন্ডো কিন্তু সিমটম ডেভেলপ করার পরে 7 দিন। অ্যান্টিজেনের ক্ষেত্রেও আসলে সক্রিয় ডিজিজ শনাক্তের ব্যবস্থা হচ্ছে 7 দিন। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা দেখবেন কেমন সেই টাইম পিরিয়ডটা যাতে ঠিক থাকে। আমি যেটা বললাম প্রি অ্যানালিটিক এরর, যে অসময়ে নিলেন তাহলে এটা অ্যানালিসিসের আগেই ভুল আসলে। আবার নেওয়ার পরে যদি দেখা গেল যে আমার অন্যান্য কিছু থেকে সংক্রমণ হলো, সেটা ভুল। আরেকটা হচ্ছে যে এটা যখন মাপবেন, এক একটা কিটের নির্দেশনামা রয়েছে যে কত টাইম পিরিয়ডের মধ্যে এটা মাপতে হবে। যদি আগে পরে মাপে তাহলেও ভুল। আবার এটা স্টোর যদি সমস্যা ঠিক মতো না করে, একটা টেম্পারেচার আছে বা একটা মানে আর্দ্রতা আছে, তার মধ্যে স্ট্রিপটা আমি খুলে নিয়ে যদি রেখে দিলাম অনেকক্ষণ, তাহলে কিন্তু এটা ভুল রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, কারণ ওর স্ট্রিপ খোলা মানেই হলো আর্দ্রতা, টেম্পারেচার ভ্যারিয়েশন হয়ে যাবে। এরপরে হচ্ছে যে কতটুকু ব্যান্ড কি কালার হলে, এগুলো কিন্তু ম্যাচিং। কাজেই বিষয়গুলো হচ্ছে যে আমি আবারও বলছি যে একবার ট্রেনিং দেওয়া হয়েছে ভালো কথা, কিন্তু মনিটরিং এর ব্যবস্থা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এমনকি আরটিপিসিআর এরও সেই অর্থে কোয়ালিটি কন্ট্রোল কিন্তু আমাদের দেশে নেই, সেই অর্থে নেই। হ্যাঁ, যার জন্য আমরা দেখছি যে ভুল হচ্ছে, ভুলের মাত্রা অনেক আছে। এবং এই অ্যান্টিজেনের ক্ষেত্রে আমি কেন বলছি যে অন্যান্য টেস্ট ঠিক আছে, আমার একটা ব্লাড গ্লুকোজেরও ক্রিটিক্যাল রোগীর জন্য খুব কঠিন অবস্থা, যখন ইমার্জেন্সিতে ভুল হলে মৃত্যু হতে পারে। কিন্তু এমনিতে ধরুন লিপিড মাপছি বা একটা ক্রিয়েটিনিন মাপছি, হয়তো এক জিনিস। কিন্তু আমি কেন অ্যান্টিজেনের ক্ষেত্রে এই গুরুত্বটা বারবার দিচ্ছি যে কখন মাপতে হবে, কোন উইন্ডোতে মাপতে হবে, কিভাবে রিডিং নিতে হবে, কিভাবে স্টোর করতে হবে, কিভাবে ল্যাবকে পরিচ্ছন্ন রাখতে হবে, সব ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেত্রে অনেক সময় লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন। আমি একটা চিকিৎসক বা নার্সকে তো দোষ দিতে পারবো না, সে যদি বলে যে তার করোনা পজিটিভ, আমি এই মুহূর্তে তাকে ইনটিউবেট করতে পারছি না। কারণ এই সবচেয়ে সমস্যাগুলো হচ্ছে যে যেসব বিষয়গুলো ইমার্জেন্সি, সেই সব বিষয়গুলোতেই আবার ঝুঁকির পরিমাণটা বেশি। আমি যদি মনে করা হয় যে এই মুহূর্তে আমাকে ইনটিউবেট করতে হবে কোনো কারণে, আমার শ্বাস প্রশ্বাসের সহায়তার জন্য, সেই সময় আবার এরোসল বেশি হবে। এন্ডোস্কোপি করবেন, এরোসল বেশি হবে। এই মুহূর্তে ব্লিডিং বন্ধ করতে হবে, এন্ডোস্কোপি করে বন্ধ। এই যে ঘটনাগুলো, এখনই অ্যানেস্থেসিয়া দিতে হবে, অপারেশন, এরোসল হবে, এইগুলোই কিন্তু সবচেয়ে বিপজ্জনক স্বাস্থ্যকর্মীদের জন্য। এখন আমি যদি ভুলভাবে বলি যে সে পজিটিভ, মানে পজিটিভ, ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা একদমই, কিন্তু কিটের গায়ে লেখা আছে 99%, যেটা প্রফেসর আব্দুর রহমান সাহেব বললেন, সব ঠিক আছে। কিন্তু আবারও
একটা ব্যাপার যে আমার ল্যাবরেটরি থেকে ভুল কিছু হলে কীট তো দায়ী না। হ্যাঁ, আমি ভুলভাবে ব্যবহার করলে কীট তো দায়ী না। সেই ক্ষেত্রে কীট তো ফলস পজিটিভ না, আমি তো ফলস প্র্যাকটিক্যালি যখন আমি ব্যবহার করছি তখন আমি সবকিছু মেপে করছি। সেই যে মানুষটার জীবন, যার এই মুহূর্তে সিজারিয়ান এর জন্য তাকে দেওয়া গেল না, বা তার এই মুহূর্তে অপারেশন না হলে মরে যেত, তাকে যে আমি অ্যানেস্থেসিয়া দিলাম না, সেই মানুষটার জীবন, তার পরিবার পিছনে, তার জন্য আমরা কি অপরাধ করছি? এই বিষয়টার জন্য আমি বারবার বলছি যে কোয়ালিটি কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা আবার আলোচনায় ফিরে আসবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক অবশ্যই স্বাগত জানাচ্ছি ইফেল 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সাবেক করোনা ভাইরাস পরিস্থিতিতে ভ্যাকসিন, অ্যান্টিজেন টেস্ট, সচেতনতার জায়গাগুলো নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। এই মুহূর্তে ভার্চুয়ালি আবার সংযুক্ত হব অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমানের সঙ্গে, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব রহমান, আমরা বিরতির আগে লেখক স্যার যেটি বলছিলেন, অ্যান্টিজেন টেস্ট নিয়ে অনেক কথাই আমরা বলেছি এবং সেখানে সতর্কতার কোনো বিকল্প নেই, এবং সেই জায়গাটি স্যার আরেকটি বিষয় বলছিলেন যে অবশ্যই ভালো একটি পদক্ষেপ, কিন্তু আমরা এই দেরিতে এসেও যে 10টি জায়গায় করছি, বারবারই বলা হচ্ছে যে এখানে আসলে আনুপাতিক হারে আমরা কোথায় সংক্রমণের মাত্রাটা বেশি, কোথায় ব্যবহার করব, সেই জায়গাগুলো আরও সতর্ক হব কিনা, বা সেই জায়গাটা যদি ভুল হয় সেটি আরেকটা বিপদ ডেকে আনতে পারে, সেই জায়গায় আমরা সতর্ক থাকবো কিনা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা ঠিক যে আসলে এই আমি একটু আগে যেটা বললাম যে অ্যান্টিজেন কিটটি চালু হয়েছে, এটা সুখবর, কিন্তু এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থাপনাটা সুন্দর হতে হবে। এটা কোথায় ব্যবহার করলে আমরা সবচেয়ে আমাদের ফল বেশি পেতে পারি। কারণ বিষয়টা হচ্ছে যে এই কিটের সংখ্যা কিন্তু আমাদের এখানে যেটা আমরা শুনেছি যে 2 লক্ষ কিট যদি আসে, এটার সংখ্যা কিন্তু বেশি নয়। তো সেক্ষেত্রে এই কিট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটা পলিসি করে যেখানে সংক্রমণের মাত্রা বেশি সেখানে ব্যবহার করতে হবে, এবং সবার ক্ষেত্রে এই কিট ব্যবহার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ অবশ্যই একটা প্রাইমারি সিলেকশন থাকতে হবে। তার অর্থ হচ্ছে যে করোনা কার আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়নি, সেই বিষয়টি অ্যাসেসমেন্ট করে যদি কিট নির্ধারণ করা হয়, তা না করে যদি সবাইকে এটা টেস্ট করার জন্য দেওয়া হয়, এই মুহূর্তে আমি মনে করি যে এটা সেক্ষেত্রে একটা অপচয় হওয়ার সম্ভাবনা আছে। আর অবশ্যই এই কিটটি ব্যবহারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটা 7 দিনের ভিতর ব্যবহার করতে হবে, এবং 7 দিনের ভিতর ব্যবহার করার বিষয়টি হচ্ছে যে তখন ভাইরাল লোডটা বেশি থাকে। কারণ ভাইরাল লোড যদি বেশি না থাকে, এটা হচ্ছে ভাইরাস ডিটেকশন করা। যেহেতু অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন একটা ইমিউনোলজিক রিয়াকশন, আমরা যে স্ট্রিপটি ব্যবহার করছি সেখানে একটি অ্যান্টিবডি থাকে। সুতরাং সেই অ্যান্টিবডি দিয়ে ভাইরাসকে বা অ্যান্টিজেনকে এটা ডিটেক্ট করার জন্য এই কিট। কিন্তু যখন ন্যাশনাল সোয়াব থেকে যখন নেওয়া হবে, সেখানে যদি ভাইরাসের মাত্রাই বেশি না থাকে, হয়তো ভাইরাস 10 দিন 12 দিন হয়ে গিয়েছে, তখন হয়তো সেখানে ভাইরাস পাওয়া যাচ্ছে না, হয়তো ভাইরাস যতটুকু ক্ষতি করার বা ভাইরাস হয়তো আমরা ন্যাশনাল সোয়াবে পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু ফলস নেগেটিভ আসবে, এক্ষেত্রে রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে 7 দিনের ভিতরে এটা যদি ব্যবহার করা যায় এবং সেখানে যদি ভাইরাসের মাত্রা বেশি থাকে, এবং এটা কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভেরিয়েশন হবে, এক একজনের সংক্রমণের মাত্রা, ভাইরাল লোড এক এক রকম থাকবে। তো সেই বিষয়টি আছে। আর একটা বিষয় হচ্ছে যে কোয়ালিটি টেস্টিং, যে বিষয়টি বলেছেন যে অবশ্যই কোয়ালিটি টেস্টিং করতে হবে, এবং যে কারণে আমি মনে করি যে আমাদের আইডিসিআর যে পদক্ষেপ নিয়েছে যে ফিজিশিয়ান, টেকনিশিয়ান এবং স্ট্যাটিস্টিশিয়ান যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং ট্রেনিংটি যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং এটা যেন অব্যাহত থাকে, এবং ট্রেনিং দিয়ে এবং যে ল্যাবে করা হবে সেই ল্যাব অবশ্যই আরটিপিসিআর এর জন্য BSL-2 ল্যাব লাগে বা BSL-3 ল্যাব লাগে। এখানে তো সেই ধরনের ল্যাব ফ্যাসিলিটিস থাকবে না। তারপরে যতটুকু সতর্কতা অবলম্বন করে ল্যাবের কোয়ালিটি মেনটেন করে যাতে করা যায়, যাতে কোনো কন্টামিনেশন না হয় বা ফলস নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক না কেন সেটা যাতে না হয়, সেদিকে যদি নজর রাখা যায়, আর যেখানে সংক্রমণের মাত্রা বেশি সেখানে যদি অগ্রাধিকার ভিত্তিতে এটাকে ব্যবহার করা যায়, তাহলে আমি মনে করি যে এটা সদ্ব্যবহার হবে, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ডিটেকশনের ক্ষেত্রে, কোভিড-19 ডিটেকশনের ক্ষেত্রে অবশ্যই এটা সহায়ক হবে বলে আমি মনে করি। জি, আপনার কাছে ফিরবো। আমরা অধ্যাপক ডক্টর লিয়াকত আলীর কাছে যেতে চাই। এবার একটু আলোচনা আনতে চাই যে ভ্যাকসিনের বিষয় নিয়ে। আমরা ভ্যাকসিন দৌড়ে আসলে সারা বিশ্বে এখন একটা প্রতিযোগিতা চলছে, কে কার আগে ভ্যাকসিন পাবে। ইতিমধ্যে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য অনুমোদনও দিয়ে দিয়েছে, এবং আমাদের সরকার মহোদয় বারবারই বলছেন যে যেই দেশেই ভালো করুক না কেন আমরা জনগণের জন্য সেটি ব্যবস্থা করবেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবং প্রথম দফায় আমরা 3 কোটি ডোজের কথা শুনছি,
এই জায়গাটা আসলে আমাদের এগিয়ে চলা বা পলিসির জায়গাগুলো এখন থেকে আমরা ঠিক করে রাখছি কিনা কর্মপরিকল্পনা? ধন্যবাদ আপনাকে। আপনি তো বেশ ভদ্র ভাষায় ভ্যাকসিন নিয়ে প্রতিযোগিতা বলেছেন। আসলে ঠিক প্রতিযোগিতা না, ভ্যাকসিন নিয়ে চলছে রাজনীতি, ভ্যাকসিন নিয়ে চলছে জাতীয়তাবাদ, ভ্যাকসিন উপনিবেশবাদ, যত রকম বাদ হতে পারে সবই ভ্যাকসিন নিয়ে শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা তো একটা সুস্থ ব্যাপার ছিল, কিন্তু প্রতিযোগিতার চাইতে অসুস্থ প্রতিযোগিতা বেশি হয়ে গেছে। এই অসুস্থ প্রতিযোগিতায় আমাদের জাতিকে রক্ষা করতে গেলে খুব সুচিন্তিত পদক্ষেপে থাকতে হবে এবং কূটনৈতিক, বৈজ্ঞানিক সমস্ত পদক্ষেপ একসাথে পরিচালনা করতে হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা পদক্ষেপ সরকার অনেকগুলো নিয়েছেন এবং তার মধ্যে একটা ভালো পদক্ষেপ হচ্ছে কোভ্যাক্সের সঙ্গে সংযুক্ত আছে সরকার। আমি মনে করি সেটা সবচেয়ে নিরাপদ। অন্যান্য যেসবগুলো যেখানে বায়োল্যাটারাল বলি, সেখানে একটা তো ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা হয়তো এই বিষয়ে যেহেতু স্বাক্ষরিত হয়েছে এবং আমরা আশাবাদী যে প্রথম দিকের একটি ভ্যাকসিন আসতে পারে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এই ভ্যাকসিনগুলো যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের ভ্যাকসিনে যে অ্যাডেনোভাইরাস ভিত্তিক ভেক্টর ব্যবহার করা হয়েছে, কিংবা যেটা ফাইজার বায়োটেকের ভ্যাকসিন যেটা যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে আরএনএ ভিত্তিক, এবং যেটা মডার্নাও আসতেছে মেসেঞ্জার আরএনএ ভিত্তিক, এই সবগুলোই কিন্তু এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেসব প্রযুক্তির সম্পর্কে মানব জাতির অভিজ্ঞতায় খুবই সীমিত, হয়নি বললেই চলে। যেটি সাইনোভ্যাকের ছিল সেটি হচ্ছে লাইভ অ্যাটিনিউয়েটেড, সেই সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এইগুলোর কিন্তু অভিজ্ঞতা নেই। এইগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ট্রায়ালগুলো হয়েছে অত্যন্ত দ্রুত, কারণ সময় ছিল না। আমরা জানি 5, 7, 10 বছরের কাজকে 1 বছরে স্কুইজ করে আনা হয়েছে এবং সেক্ষেত্রে নানান জনগোষ্ঠীর ওপরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা অত বেশি হয় না। সুতরাং আসলে এগুলো যখনই প্রয়োগ করবো, যেভাবে যে পদ্ধতিতে আনা হোক না কেন, সরকার যেসব পদ্ধতিতে এখন প্রত্যক্ষভাবে সরকার থেকে ম্যানুফ্যাকচারার থেকে আনবেন বলেছেন, কিন্তু যেভাবে আনা হোক না কেন খুবই সতর্ক থাকতে হবে। ওই একই কথা বারবার বলবো, সতর্কতার কোনো বিকল্প নেই। এই কারণে যে আমাদের জনগোষ্ঠীর প্রথমত কে কে পাবে সে বিষয়টা না হচ্ছে ব্যবস্থাপনাগত নয়, ঠিক হলো, কিন্তু যখন প্রয়োগ করা হবে তখন এটা মনিটরিং, যে এটি সত্যি সত্যি কতটা আমরা পাচ্ছি, আমাদের জনগণের জন্য কতটা ফলপ্রসূ, সত্যিকার অর্থে যেটাকে বলি ইফেক্টিভ কতটা। আরেকটা হচ্ছে যে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি কঠোরভাবে মনিটরিং দরকার রয়েছে। এই জন্য ডিজিডি এর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রক্রিয়াকে আমরা বলি ফার্মাকোভিজিল্যান্স। এটা প্রফেসর আব্দুর রহমান সাহেব জানেন যে গাইডলাইন এ বিষয়ে রয়েছে, ফার্মাকোভিজিল্যান্স গাইডলাইন, এবং সেই ফার্মাকোভিজিল্যান্স গাইডলাইন অনুযায়ী কিছু তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু এটা হচ্ছে অনেকটা হচ্ছে প্যাসিভভাবে। কিন্তু আসলে অ্যাক্টিভভাবে মনিটরিংয়ের জন্য ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল বলে একটা ট্রায়াল রয়েছে, যেটা ফেজ 3 করে আমরা যে অনুমোদন দিচ্ছি, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, তারপরেও ফেজ 4 ট্রায়াল আছে, যেটা সক্রিয়ভাবে কিন্তু এই কার্যক্রমগুলো মনিটর করতে হয়। আমি খুবই গুরুত্বের সঙ্গে দিয়ে অনুরোধ করব যে সংশ্লিষ্ট সবাই যেন এই বিষয়ে এগিয়ে আসেন, যে ভ্যাকসিন যেখান থেকে আসুক সেগুলোর কতগুলো বিষয় যেন মনিটর করা হয়। দ্বিতীয় হচ্ছে অন্যান্য আরও অনেক বিষয় আছে, যে আমার স্টোরেজ ক্যাপাসিটি, আমি কিনে ফেললাম কিন্তু স্টোর করতে পারবো কিনা, ট্রান্সপোর্ট করতে পারবো কিনা, সঠিক টেম্পারেচার রয়েছে কিনা, লজিস্টিক রয়েছে কিনা, এগুলো তো আরও বিষয় রয়েইছে। কিন্তু আমি ওই বিষয়টাকে গুরুত্ব দেব, কারণ এই বিষয়গুলো কিন্তু জনগণের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক যেটিকে বলা হয় কমিউনিকেশনের ব্যাপার, জনসংযোগের বিষয়। একটি ভুল হলে, যেমন ভারতে আপনার একটা ঘটনা সম্প্রতি ঘটেছেন, একজন উচ্চ পর্যায়ের মানুষের যখন পজিটিভ হয়ে গেছে ট্রায়ালে ভ্যাকসিন দেওয়ার পরে, এই যে এই একটা প্রতিক্রিয়া কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীকে ভ্যাকসিন বিমুখ করে তুলতে পারে। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত যে আমরা কোভ্যাক্সকে যেন আমরা, কারণ কোভ্যাক্সের 9টা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, একসঙ্গে হয়তো সেখান থেকে একটা খারাপ না হলে আরেকটা ভালো হতে পারে, ভালো হলে আরেকটা খারাপ হতে পারে। আমাদের জনগোষ্ঠীর জন্য যেটি সবচেয়ে ভালো প্রযোজ্য হবে সেটি তো ব্যবহার করতে হবে। আমাদের আবার এত সামর্থ্য নাই, উন্নত দেশে যেমন 3টা 4টা ভ্যাকসিন কিনে ফেলছে, 3 গুণ 4 গুণ, একজনেরটা না হলে আরেকজনেরটা হবে, আমাদের তো অত সামর্থ্য হবে না। আরেকটি বিষয় খুবই ভাবতে হবে, যে আমরা যেন ভ্যাকসিনের উপর অতিরিক্ত আশাবাদ তৈরি করে জনগণকে যে সঠিক যে স্বাস্থ্যবিধিগুলো, যেগুলো খুব সেগুলো যদি ভুলে না যায়, এটি একটি খুবই বিপজ্জনক প্রবণতা হয়ে যেতে পারে, যে এলো বলে ভ্যাকসিন তো আসছে, আমার কি দরকার এত ইত্যাদি।
এই আস্থা মানে যেন অহেতুক আস্থা অহেতুক। তৈরি না হয়, জি, আত্মতুষ্টিতে যেন আমরা না ভুগি। আপনার কাছে ফিরবো আমরা রহমান স্যারের কাছে আবার ফিরতে চাই। রহমান স্যার, ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা সেটি জানি যে সারা বিশ্বব্যাপী স্যার যেরকম বলছে প্রতিযোগিতা নয়, অসম প্রতিযোগিতা হচ্ছে, সেখানেও আমাদের অনেক সতর্ক থাকতে হবে এবং তার সাথে সাথে ভুলে গেলে চলবে না, ভ্যাকসিন আসবে অবশ্যই একটি ভালো খবর, সেটি প্রয়োগের একটি সময়সীমা রয়েছে, কারা পাবেন সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে, শুধু আমাদের দেশে নয় প্রত্যেকটি দেশেই। তার আগ পর্যন্ত মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এইগুলোর কোনো বিকল্প নেই। আমরা বারবারই বলছি, সরকার মহোদয় বলছেন, সেই জায়গায় যেন আমরা ভুলে না যাই, সেই বিষয়গুলো যদি একটু আলোচনা করেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকেই কিন্তু আমি একটা বিষয় দেখলাম, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে সেখানে সেই ঘোষণাটিও এসেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকেই বলেছে যে করোনার ভ্যাকসিন কিন্তু করোনার সংক্রমণ ঠেকাতে পারবে। এরকম একটা তথ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে যে করোনার ভ্যাকসিন দিয়ে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে না, এই কথাটি বলেছে। তার অর্থ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন এই কথাটি বলে, আর আমরা আমাদের চারিপাশে এতগুলো ভ্যাকসিনের দেখছি যে সেগুলো বলা যায় যে ইমার্জেন্সি অ্যাপ্রুভালের দিকে অনেকগুলো চলে গিয়েছে, অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। ফাইজারের ভ্যাকসিনটি ইউকেতে সেখানে প্রসেসে আগামী সপ্তাহে দেওয়া হবে। এগুলো সব ভালো খবর, কিন্তু এই ভালো খবরের পাশাপাশি এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে এই শুধু এই ভ্যাকসিন দিয়ে কিন্তু চলবে না, কারণ করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে বিস্তৃত হয়েছে 217টি দেশে, এবং এটার ট্রান্সমিশন মাত্রা যে ধরনের আমরা দেখতে পাচ্ছি, এটা যেভাবে বেড়ে চলেছে, এখন পৃথিবীর সব জনগণকে ভ্যাকসিন যেমন সবাইকে দেওয়া সম্ভব না, আবার এমনও দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নিয়েও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো সেটি একটি বিষয়। তো আমি মনে করি যে ভ্যাকসিনের পাশাপাশি আপনি যে বিষয়টি বললেন যে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। আর ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আমাদের দেশে বিশেষ করে, যেটা প্রফেসর লিয়াকত আলী বললেন যে ভ্যাকসিনটি আমাদের দেশে সঠিকভাবে এটা আনা, মানে বিদেশ থেকে যে ট্রান্সপোর্টেশন, ইন্টারন্যাশনাল যে ট্রান্সপোর্টেশন হবে, সেটা যদি সঠিকভাবে না আনা যায়, এয়ারপোর্টে এটা আসার পরে সেটা কিভাবে সংরক্ষণ হচ্ছে, কারণ আমাদের দেশে কিন্তু আমরা কোনো কিছুর উপরই পুরোপুরি এখন বিশ্বাস করতে পারছি না। বিশেষ করে যেখানে কোল্ড চেইন মেনটেন করা দরকার, সেই কোল্ড চেইন কতটুকু সঠিকভাবে এবং সঠিক সময় মেনটেন করা হয়, সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ থেকেই যায়। যদিও আমাদের দেশের বিভিন্ন টিকাদান পদ্ধতিতে অনেক সফলতা আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো বলা হয় এবং সেই উপাধি উনি পেয়েছেন। এবং এই যে ভ্যাকসিনের বিষয়টি, বাংলাদেশ ভ্যাকসিন প্রাপ্যতার ক্ষেত্রে উনি অনেক ভূমিকা রেখেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা 10 কোটি মতো ভ্যাকসিন পেতে যাচ্ছি বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তো আমি বলবো যে ভ্যাকসিনের যে ট্রান্সপোর্টেশন, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন এবং লোকাল ট্রান্সপোর্টেশন এন্ড স্টোরেজ, এটা যদি সঠিকভাবে মেনটেন না করা হয়, তাহলে তো সেখানে অবশ্যই আমি মনে করি যে ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু থাকবে, বিদেশে থাকলেও আমাদের এখানে থাকবে কিনা সেটা নিয়ে একটি প্রশ্ন থাকবে। একটি বিষয় হচ্ছে যে, তবে সুখের বিষয় হচ্ছে যে আমরা যে ভ্যাকসিনটির সঙ্গে সমঝোতা করেছি, যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি, এই ভ্যাকসিনটি সাধারণত রেফ্রিজারেটর তাপমাত্রায় এটা মোটামুটি অনেকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করা সম্ভব, সেদিক দিয়ে একটি ভালো খবর। এবং এটি যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসবো, সুতরাং সেদিক থেকে এটা হয়তো দূর দূরান্ত থেকে না আসে, কাছের থেকে আসবে। সেক্ষেত্রে যদি সেই ট্রান্সপোর্টেশনের সময় সেইভাবে সেটা মেনটেন করা সম্ভব হয় এবং এটির স্টোরেজ ক্যাপাসিটি এবং স্টোরেজ কন্ডিশন, ট্রান্সপোর্টেশনের সময় এর যে টেম্পারেচার মেনটেন্যান্স সেটা যদি করা হয়, তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই আমরা এটা কাজে আসবে। তো ভ্যাকসিনের যে বিষয়টি আছে, যেটা প্রফেসর লিয়াকত আলী বললেন যে এত দ্রুত গতিতে ভ্যাকসিনের মানে অনুমোদন দেওয়া হচ্ছে, এবং প্রথমে উনি বলেছেন যে অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ভ্যাকসিনের যখন ফেজ 3 ট্রায়ালের আংশিক রেজাল্ট দেওয়া হচ্ছে, তখন আরেকটা ভ্যাকসিনের রেজাল্ট ওই সময় দিয়ে দেওয়া হচ্ছে, আরেকটা ভ্যাকসিন তখন বলে দেওয়া হচ্ছে যে আমারটাও 1%, আমারটাও 1%। তার মানে একটা প্রতিযোগিতা কিন্তু হচ্ছে, যেটা আমরা জানি যে একটা ভ্যাকসিন ডেভেলপ করতে সেটা অনেক সময় লাগে, যেটা প্রফেসর লিয়াকত বলেছেন। সেই সময়টাকে আমরা স্কুইজ করে এনে এত শর্ট টাইমে করছি, সেটা কিন্তু প্রয়োজনের তাগিদেই হচ্ছে, সেটা খুবই ভালো বিষয়। আবার একদিক দিয়ে চিন্তা করে সেটা ভালো বিষয় নয়, কারণ অনেকেই কিন্তু এই ভ্যাকসিনের এই দ্রুততম সময়ে ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কারণে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সংশয় প্রকাশ করেছেন যে আমরা ভ্যাকসিন নিব কিনা। ইউকেতে যে ভ্যাকসিনটি গিয়েছে, ইউএস এর আজকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কাউকে ম্যান্ডেটরি নয়, জি ম্যান্ডেটরি নয়।
তাহলে এই ভ্যাকসিনের বিষয় কিন্তু অনেকের কিন্তু মতামত এরকম যে ভ্যাকসিন আসলেও আমি হয়তো ভ্যাকসিন নিব না, এরকম কিন্তু লোকজন অনেক খুঁজে পাওয়া যাবে। সুতরাং আমি মনে করি যে শুধু ভ্যাকসিনের উপর ভরসা করলে হবে না। করোনা ভাইরাসকে যদি আমরা এর গতিকে মানে স্তব্ধ করতে চাই, তাহলে ভ্যাকসিনের পাশাপাশি আমাদের অন্য যে মেজারমেন্ট গুলো আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা এবং আমাদের বাংলাদেশ সরকার যে নির্দেশনাগুলো আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছেন, সেভাবে যদি নিজেদেরকে আমরা রক্ষা করতে না পারি, নিজেদেরকে সেভাবে সতর্ক অবস্থায় আমরা না রাখি, তাহলে হয়তো এই ভাইরাসের সংক্রমণ আমাদের জন্য ঠেকানো একটু মুশকিল হয়ে যাবে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, লিয়াকত স্যারের কাছে যাওয়া আলোচনা। আমরা অবশ্যই অ্যান্টিজেন টেস্টের অবশ্যই সাধুবাদ জানাই, ভ্যাকসিনের দৌড়ে আমরাও এগিয়ে যাবো, সেটাও আমরা দেখছি সরকার বেশ পদক্ষেপ রয়েছে। তবে শেষ করব যে আলোচনাটা দিয়ে, যেটি দিয়ে আমরা প্রতিনিয়তই আলোচনা করছি যে কোনোভাবেই অসচেতন হওয়া যাবে না, মাস্ক পরিধান করতে হবে। সরকার বারবার বলছেন, কঠোর হচ্ছেন, বৈশ্বিক প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের মাথায় রাখতেই হবে। একেবারে গা হেলিয়ে দেওয়া, উদাসীন হওয়া, সেই জায়গাগুলো দূরে থেকে আমরা যেন ভালো একটা পজিশন তৈরি করতে পারি, সেই জায়গাটা যাওয়ার আগে যদি কোনো মেসেজ ছেড়ে যান। না, আমার যেটা জনগণের কাছে এবং সরকারের কাছে, আসলে দুটো বড় স্টেক হোল্ডার আমরা। একই কথা যে আমরা যদি শুধু বলি যে জনগণ মানছে না, জনগণ করছে না, সেটিও কিন্তু সঠিক সব অর্থে নয়। কারণ জনগণের আস্থা তৈরি করাটাও আমাদের দায়িত্ব। সরকার, বিশেষজ্ঞ যারা আমরা রয়েছি, মিডিয়া, আস্থা তৈরির ক্ষেত্রে মেসেজ যদি মিক্সড মেসেজ যায়, তাহলে কিন্তু জনগণ অনেক সময় বিভ্রান্ত হয়ে যাবে। আমরা যদি বলি না আমাদের সমস্যা কমে গেছে, আমাদের সংক্রমণ প্রায় নেই বললে চলে, হ্যাঁ, বা আমরা অনেক সফল, তাহলে কিন্তু একটা মিক্সড মেসেজ হয়ে গেল। কারণ আমরা 10% নিচে যেখানে নামেই নেই শনাক্তের হার, সেখানে আমরা আসলে অতটা সফল না। আমাদেরকে তুলনা করতে হবে সফল দেশগুলোর সঙ্গে। সেই সাথে আমরা যদি বলি যে না ভ্যাকসিন এসে যাচ্ছে, আমরা সব সমাধান হয়ে যাবে, তাহলেও কিন্তু মিক্সড মেসেজ। আর হচ্ছে কোন ভাষায় গেলে, যেমন জনগণকে শুধু যখন মৃত্যুহারের কথা বলছি যে আমাদের মৃত্যুহার অনেক কম, কিন্তু মৃত্যুহারই কি শুধু এন্ড পয়েন্ট এই মহামারীর? আমার বাচ্চারা যে স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, ইউনিভার্সিটি যেতে পারছে না, তাদের দৈহিক মানসিক স্বাস্থ্য, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এটা কি এন্ড পয়েন্ট নয়? আমাদের অর্থনীতির যে ক্ষতি, এটা কি এন্ড পয়েন্ট নয়? আমাদের যেসব সাধারণ রোগী যাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, তারা কি এন্ড পয়েন্ট নয়? তাদের ক্ষতি হচ্ছে না? সার্বিক অর্থনৈতিক, সামাজিক, মানসিক সব কিছুকে মিলিয়ে বলতে হবে যে আমরা কিন্তু অত্যন্ত ভুক্তভোগী, আমাদের জাতি শেষ হচ্ছে। এই সংবাদটা কে দিবে? শুধুমাত্র উচ্চতর পর্যায় থেকে দিলে হবে না। স্থানীয়ভাবে যাদের কথা, একটা স্কুলের টিচার, একটা মসজিদের ইমাম, কিংবা একটা শিক্ষক, একটা সমাজকর্মী, একটা এনজিও কর্মী, মিডিয়া কর্মী, পাড়াতে ঘাতের কাছে তার কথা যত শুনবে, অনেক কথাই আমরা বললেও শুনবে না। তাহলে মানে যেটা সম্পৃক্ততা, যেই জনসম্পৃক্ততার মধ্যে একটা কথা বোঝাতে হবে, ভ্যাকসিন আসে ভালো কথা, কিন্তু ভ্যাকসিন কতদিন প্রতিরক্ষা হবে তাও জানি না। এই জন্য WHO বলতে বাধ্য হচ্ছে যে ভ্যাকসিন কতদিন প্রতিরক্ষা দেবে, কতবার ভ্যাকসিন নেবেন আপনি, হোক $5, হোক $3, কয়বার নেবেন। কিন্তু একটা জিনিস ঠিক, যে ভ্যাকসিনে কোনো জনগোষ্ঠীতে কাজ হবে, কোনোটা কাজ হবে না, কিন্তু মাস্ক আপনাকে ব্যর্থ করবে না। মাস্ক দুইজন যদি পরি, আপনি আমি এখানে পড়ি আর আমেরিকাতে পড়ি, ঘটনা একই ঘটবে, যে আমরা 80 থেকে 90% প্রোটেকশন দেব, এবং যেখানে সম্ভব সেখানে দূরত্ব বজায় রাখবো, যেখানে যতটুকু সম্ভব মাস গ্যাদারিং করব না, আমরা কমিয়ে ফেলবো, এবং ভেন্টিলেশন ইত্যাদি সাধারণ যেটা হ্যান্ড হাইজিন, এই বিষয়গুলো আমরা যদি মেনে চলি, একটা জিনিস আশাবাদ, এটা বৈজ্ঞানিক ভিত্তিতেই রয়েছে, যে ভাইরাস ক্রমশ দুর্বল হয়। যে ভাইরাস প্রাণঘাতী নয় ততটা, যেমন মার্স বা আগের সার্স যেটা ছিল 3-4 এত প্রাণঘাতী ছিল, 12% মৃত্যু, 9% মৃত্যু, তারা কিন্তু নিজেরাই ধ্বংস হয়ে যায়। ভাইরাসের ধর্ম হচ্ছে যে আমি যদি আমার হোস্টকে, আমার মানে যিনি আমাকে আশ্রয় দিয়েছে, তাকে মেরে ফেলি, তাহলে আমিও মরে যাই। সেই জন্য তার ধর্ম হচ্ছে, সে যদি প্রাণঘাতী অতটা না হয়, সে যদি বেঁচে থাকতে চায়, তার কিন্তু মিউটেশন হয়, দুর্বল হতে থাকে। এক সময় আমরা আশা করব যে এইভাবে যদি আমরা কিছুটা দিনও পার করতে পারি, ভ্যাকসিন আসে ভালো কথা, নাও পারি, তাহলে কিন্তু এটা আরেকটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো, এই করোনা ভাইরাস, অনেক করোনা ভাইরাস নিয়ে আমরা বেঁচে আছি, স্বাভাবিক পর্যায়ে আমরা এদের নিয়ে বেঁচে থাকতে হবে, আমাদেরকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নাই। জনগণকে সেটা অনুধাবন করতে হবে, মেসেজটা সরকারকেও সেইভাবে মেসেজটা দিতে হবে, মিক্সড মেসেজ দিতে হবে। সকলেরই দায়িত্ব রয়েছে, আমরা সকলেই সচেতন থাকবো। সরকারও পদক্ষেপগুলো যেমন নিচ্ছেন, আমরাও জনগণ হিসেবে বা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে, আমরা যেন
সচেতন থাকি, আমরা সকলে মিলে যদি কাজ করি অবশ্যই সেটি সহজভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সে প্রত্যাশা রাখছি। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, আপনাকেও দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, এভিলেশ 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সঙ্গেই থাকুন।